আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যেখানে একটি মেয়ে তার মাকে হারানোর পর সামহাউ সেই মায়ের পুরনো হরার মুভির ভেতরেই ঢুকে যায়। শুনতে অদ্ভুত লাগলেও দিস ইজ হোয়াট মেক্স দ্য স্টোরি সো স্পেশাল। এটাই সত্যি। তো চলুন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় একটি পুরনো স্ল্যাশার ফিল্মের ট্রিলার দিয়ে, যার নাম ক্যাম্প ব্লাডবাথ। এখানে দেখানো হয় একটি জায়গা, ক্যাম্প ব্লুফিঞ্চ, যেখানে লাভ আর ডেঞ্জার পাশাপাশি চলে। ট্রেলারে দেখা যায় ন্যান্সি গিটার বাজাচ্ছে, ব্লেক তাকে ইমপ্রেস করছে, আর ওয়াইল্ড টাইপ টিনা তাদের নিয়ে মজা করছে। ক্যাম্পের রাতগুলো নাইস, মেয়েরা আকর্ষণীয়, আর প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শয়তান। সেই শয়তান হল বিলি মার্ফি। হি ক্যান অ্যাট্যাক এনি টাইম, সো বেটার বি কেয়ারফুল। একটা ডায়লগ শোনা যায়, তুমি ভুল মেয়ের সাথে ঝামেলায় জড়িয়েছ। এটাই ক্যাম্প ব্লাডবাথ, একটা ওল্ড কাল্ট ক্লাসিক মুভি। এরপর দৃশ্যটি রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। আমাদের আসল গল্পের নায়িকা হল ম্যাক্স, একজন তরুণী, যে তার মা আমান্ডা কার্টরাইটের সঙ্গে গাড়িতে বসে আছে। সবকিছু দেখতে নর্মাল লাগলেও ডিপ ইনসাইড সামথিং ফিলস অফ। ম্যাক্স তার মাকে হারানোর ভয়টা হয়তো তখনও পুরো বুঝতে পারেনি, বাট লাইফ ওয়াজ অ্যাবাউট টু চেঞ্জ। আমান্ডা একজন অভিনেত্রী, যিনি ২০ বছর আগে ক্যাম্প ব্লাডবাথে ন্যান্সির চরিত্রে অভিনয় করেছিলেন। আমান্ডা সদ্য একটি অডিশন দিয়ে ফিরেছে এবং ম্যাক্সকে বলছে যে কাস্টিং ডিরেক্টর তাকে চিনতে পেরেছে, কিন্তু শুধু ক্যাম্প ব্লাডবাথ সিনেমার কারণেই। আমান্ডা একটু বিরক্ত হয়ে বলে, ইফ ইউ এভার বিকাম অ্যান অ্যাক্ট্রেস, কোনো স্ল্যাশের ফিল্মে কাজ করো না, ওকে? ম্যাক্স হেসে বলে, রিল্যাক্স মম, আমাকে কেউ সিনেমায় মরে থাকতে দেখবে না, কারণ অ্যাক্ট্রেস তো তুমি, মাই মম। আমান্ডা গর্বের সঙ্গে হালকা হাসি দিয়ে বলে, আই এম নট জাস্ট অ্যান অ্যাক্ট্রেস, আই এম আ মুভি স্টার। তারপর তারা দুজন প্ল্যান করে, লেটস গো টু মেলস ডাইনার। গাড়ির ভেতরেই তাদের কথাবার্তা চলতে থাকে, একদম নর্মাল ডে এর মতো। আমান্ডা বলে, ইলেকট্রিক বিল $174, সোমবারের মধ্যে পে করতে হবে, ডোন্ট ফরগেট। ম্যাক্স মাথা নেড়ে বলে, ইয়া আই নো, ইটস ফাইন। এরপর আমান্ডা ফ্র্যাঙ্ক নামের এক লোকের কথা তোলে, যে তাকে পাম স্প্রিংসে নিয়ে যাওয়ার প্রমিস করেছিল। সে একটু হতাশ হয়ে বলে, হি সেড উই আর সিরিয়াস, বাট এখন পর্যন্ত নো টেক্সট, নো কল, নাথিং, কিছুই পাঠায়নি। ম্যাক্স এতে অবাক হয় না। সে হালকা করে বলে, আই ডোন্ট কেয়ার, আই এম নট সারপ্রাইজড। তারপর আবার বলে, অনেস্টলি ফরগেট ইট, হি ইজ নট ওয়ার্থ ইট। আমান্ডা বলে, সে তো এক্সক্লুসিভ সম্পর্কের কথা বলেছিল, কিন্তু তার আচরণে তা বোঝায় না। ধীরে ধীরে আমান্ডা দুঃখ পেয়ে যায় এবং বলে হয়তো ম্যাক্স তাকে একেবারে ব্যর্থ মানুষ মনে করে। তখন ম্যাক্স তাকে সান্ত্বনা দিয়ে বলে, ফ্র্যাঙ্ক আর তার সেই সন্দেহজনক হোটেলকে ভুলে যাও। আমান্ডা ভালো বোধ করে যে তার মেয়েটা এখন তাকে সামলাচ্ছে। সে জিজ্ঞেস করে, সেই ছোট্ট মেয়েটা কোথায় গেল, যে আমার সঙ্গে বাড়ির পেছনে নাচত? ম্যাক্স হেসে উত্তর দেয়, সে বড় হয়ে গেছে আর এখন ভাবছে $174 কোথা থেকে আসবে। এরপর আমান্ডা আবেগপ্রবণ হয়ে বলে, তার জীবনের সব কিছুই যেন ভুল হয়ে গেছে, কিন্তু ম্যাক্সকে পাওয়ার মাধ্যমে সে জীবনের সবচেয়ে সঠিক কাজটি করেছে। সে বলে সে ম্যাক্সকে খুব ভালোবাসে। এটা মা মেয়ের মধ্যে একটি খুবই সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু বন্ধুরা, এটাই ছিল শেষ সুখের মুহূর্ত। এর পরে যা ঘটে তা ম্যাক্সের জীবন পুরোপুরি বদলে দেয়। দৃশ্যটি কিছু সময় পরের দিকে চলে যায়। এখন ম্যাক্স তার খালা পার্লের সঙ্গে থাকে। তার মা আমান্ডা আর এই পৃথিবীতে নেই। ম্যাক্সের সবচেয়ে কাছের বন্ধু হল গার্টি, যে আসলে তার সৎ বোন। গার্টি ম্যাক্সকে জিজ্ঞেস করে, ক্রিস যখন তাকে পড়ার জন্য ডেকেছিল তখন সে কি বোঝাতে চেয়েছিল। ম্যাক্স বলে, সে শুধু যাচ্ছে যাতে ক্লাসিক্স বিষয়ে ফেল না করে। গার্টি তাকে জানায় ক্রিস ভিকির সঙ্গে ব্রেকআপ করেছে আর ভিকি এখন খুব খারাপ অবস্থায় আছে। সে ফেসবুকে একটা আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ কবিতা পোস্ট করেছে। গার্টি সেই কবিতাটা বারবার পড়ে এবং হেসে ওঠে। ম্যাক্স বলে, শুধু সামনে এগিয়ে যেতে হবে, এটাই তার থেরাপিস্ট তাকে বলে। গার্টি জিজ্ঞেস করে, থেরাপিস্ট কি সত্যিই তাকে সাহায্য করে? তখন ম্যাক্স ব্যাখ্যা করে যে তার থেরাপিস্ট আসলে একজন ফিজিক্যাল থেরাপিস্ট, তাই তেমন একটা সাহায্য হয় না। এরপর রেস্টুরেন্টে পার্সেফোনির মিথ নিয়ে আলোচনা হয়। ম্যাক্স ব্যাখ্যা করে, পার্সেফোনি ছিল জিউসের মেয়ে। সে ডালিমের বীজ খেয়েছিল আর তারপর হেডিস তাকে অপহরণ করে পাতালে নিয়ে যায়। ক্রিস আরও যোগ করে, হার্মিস বলেছিল সবসময় সামনে এগিয়ে যেতে হবে, না হলে তুমি চিরদিনের জন্য সেখানে আটকে যাবে। ক্রিস তাকে নোটস দেওয়ার প্রস্তাব দেয় এবং ম্যাক্সের কাছে আসার চেষ্টা করে। ঠিক তখনই ডানকান ম্যাক্সকে থামায়। বন্ধুরা, এ হচ্ছে ডানকান, একজন অতিরিক্ত উৎসাহী ছেলে যে ক্যাম্প ব্লাডবাথের বড় ভক্ত। ডানকান নিজেকে ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বলে পরিচয় দেয় এবং বলে, বাথ ম্যাথিশিয়ানস
মানে ক্যাম্প ব্লাডবাথের ফ্যানরা খুব উত্তেজিত, কারণ সে তাদের বলেছে যে আমান্ডা কার্টরাইটের মেয়ে তার সৎ বোনের বেস্ট ফ্রেন্ড। গার্টি তাকে ঠিক করে বলে, আমি তার সৎ বোন। ডানকান আবেগের সঙ্গে বলে, যখন তার বাবা তাকে বলেছিল যে সে একটা বোন পাবে তখন সে কেঁদে ফেলেছিল, কিন্তু সে এমন বোন চায়নি। এরপর ডানকান ব্যাখ্যা করে যে ক্যাম্প ব্লাডবাথ হল ক্যাম্পসাইট স্ল্যাশার সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা কাল্ট ক্লাসিক, যার অসাধারণ প্রোডাকশন ডিজাইন, পাগলাটে মিউজিক এবং অতিরঞ্জিত অভিনয়। সে ব্যাখ্যা করে যে ম্যাক্সের মা ন্যান্সির চরিত্রে অভিনয় করেছিলেন, একজন সাজুক মেয়ে যে একজন জকের কাছে তার ভার্জিনিটি হারায়, আর ঠিক তখনই বিলি মার্ফি এসে তাকে একটা ওয়াটার বেডের ওপর নির্মমভাবে কেটে ফেলে। ম্যাক্স এতে রাজি হয় না, কিন্তু ডানকান প্রস্তাব দেয় এর বদলে সে ম্যাক্সের সব ক্লাসিক্স অ্যাসাইনমেন্ট করে দেবে, পেপার, হোমওয়ার্ক সব কিছু। গার্টি আগেই তাকে বলেছিল যে ম্যাক্স ফেল করতে যাচ্ছে। অবশেষে ম্যাক্স রাজি হয়। যখন তারা থিয়েটারে পৌঁছায়, গার্টি বলে, কত মজা হবে না এতগুলো নার্ডের সাথে একটা সিনেমা হলে আটকে থাকা। গার্টি উত্তেজিত হয়ে বলে সে পপকর্ন আনতে যাচ্ছে। ক্রিস ম্যাক্সের মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, তিনি খুব সুন্দর ছিলেন। তারপর একটু অস্বস্তি হয়ে ক্ষমা চায়। এটা বলা হয়তো অদ্ভুত হয়ে গেছে। ম্যাক্স তাকে জানায় আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। ক্রিস কিছু বলার মতো কথা খুঁজে পায় না। ম্যাক্স বলে, কমপক্ষে আজ আমি আমার মাকে দেখতে পাব, যদিও তিনি কোনো পাগল খুনির কাছ থেকে পালাচ্ছেন। ঠিক তখনই ভিকি সেখানে পৌঁছে যায়। বন্ধুরা, এ হচ্ছে ভিকি, ম্যাক্সের পুরনো বন্ধু, যে এখন একেবারে খারাপ স্বভাবের মেয়েতে পরিণত হয়েছে। ভিকি এসেছে টাইসন নামের এক ছেলেকে নিয়ে, আর বলে টাইসন এত মজার যে হাসতে হাসতেই তার অ্যাবস তৈরি হয়ে গেছে। ডানকান ম্যাক্সকে বলে সে যেন কিউএনএ সেশনে বসে, কিন্তু ম্যাক্স রাজি হয় না। ভিকি বলে স্ট্যানফোর্ড আর কর্নেল তার জন্য শুধু সেফটি স্কুল, মানে এগুলোতে ধোকা তার জন্য সহজ। সে আরও বলে অ্যাডারাল নেওয়ার জন্যই সে আজ রাতে বাইরে আসতে পেরেছে। ক্রিস ম্যাক্সকে জিজ্ঞেস করে আজকের দিনটা কি তার মায়ের মৃত্যুর বার্ষিকীর কারণে এমন লাগছে। ম্যাক্স বলে হ্যাঁ। ক্রিস বলে তার স্মৃতিশক্তি ভালো, শুধু অ্যাডারালের কারণে নয়। সে একটা মজার আইডিয়া দেয়, পপকর্নের মধ্যে M&M মিশিয়ে দিলে প্রতিবার মুঠো করে খাওয়ার সময় একটা সারপ্রাইজ ফিল হবে। ভিকি তখনই ক্রিসের পিছু নেয়। গার্টি বিরক্ত হয়ে বলে ভিকি পৃথিবীর সবচেয়ে বাজে মানুষ, একটা জীবন্ত দুঃস্বপ্ন। এরপর সবাই থিয়েটারের ভেতরে ঢোকে। ডানকান ম্যাক্সকে স্বাগত জানায় এবং তাকে প্রায় পূজা করতে শুরু করে। ম্যাক্স তাকে অদ্ভুত বলে ডাকে। এরপর সিনেমা শুরু হয়। ক্যাম্প ব্লাডবাথের পরিচিত ওপেনিং সিন চালু হয়। ম্যাক্স পর্দায় তার মাকে দেখে। ক্রিস জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ম্যাক্স বলে হ্যাঁ, এটা অনেক আগের ঘটনা। সিনেমার ভেতরে বিলি মার্ফির অতীত কাহিনী দেখানো হয়। অনেক বছর আগে সে এই ক্যাম্পে এসেছিল। সবাই তাকে নিয়ে মজা করত, তাকে কুৎসি তার আলানা বলে অপমান করত। এক গ্রীষ্মে ক্যাম্পের কাউন্সিলররা তার সঙ্গে একটা নিষ্ঠুর প্র্যাঙ্ক করে। ঠিক তখনই বাস্তব জগতে থিয়েটারে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। স্ক্রিনের ভেতরে কার্ট নামের এক চরিত্র কিছু একটা বলছিল, কিন্তু আসল সমস্যা তখন শুরু হয়। হঠাৎ করেই থিয়েটারের ভেতরে আগুন লেগে যায়, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সব এক্সিট বন্ধ হয়ে যায়। ম্যাক্স চিৎকার করে ডানকানকে জিজ্ঞেস করে স্ক্রিনের পেছনে কি কোনো বের হওয়ার রাস্তা আছে। ডানকান বলে হ্যাঁ আছে। তারপর সবাই দৌড়ে পালাতে শুরু করে। ম্যাক্স স্ক্রিনটা ছিঁড়ে ফেলে এবং সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করে। আর বন্ধুরা, ঠিক এখান থেকেই গল্পটা পুরোপুরি বদলে যায়। কারণ যখন ম্যাক্স আর তার বন্ধুরা স্ক্রিন পার হয়, তখন তারা থিয়েটারের বাইরে বের হয় না, বরং হঠাৎ করেই তারা নিজেদেরকে একটি জঙ্গলের মধ্যে দেখতে পায়। ম্যাক্স, ক্রিস, গার্টি, ভিকি আর ডানকান সবাই একদম হতবাক। কেউই বুঝতে পারে না ঠিক এখন কি ঘটল। ভিকি ভয় পেয়ে বলে এটা আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। ডানকান চিন্তা করছে যদি তার শরীরে পয়জন আইভি লেগে যায়। ঠিক তখনই একজন এসে জিজ্ঞেস করে ক্যাম্প ব্লুফিঞ্চ কোন দিকে। সে আর কেউ নয়, টিনা, ঠিক সেই চরিত্র যাকে তারা একটু আগেই সিনেমার মধ্যে দেখছিল। সবাই একদম স্তব্ধ হয়ে যায়। ভিকি বলে আমার মনে হয় আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। ডানকান ভাবে হয়তো এটা কোনো গ্রুপ ড্রিম, মানে সবাই একসাথে একই স্বপ্ন দেখছে। গার্টি বলে হয়তো আমরা সবাই মরে গেছি আর এটা স্বর্গ। তখন ভিকি ঠাট্টা করে বলে ম্যাক্স তো ইহুদি, তাই এটা স্বর্গ হতে পারে না। এরপর আবার টিনা আসে এবং ঠিক একই কথা বলে। তারপর তৃতীয়বার আবার একই কথা। মনে হচ্ছে যেন একটা লুপ চলছে। ডানকান গুনতে শুরু করে আর প্রতিবারই টিনা আবার রিসেট হয়ে একই জায়গায় ফিরে আসে। চতুর্থবার যখন টিনা আসে তখন ডানকান বলে আমরা কাউন্সিলর এবং তাকে লিফট দিতে বলে। টিনা রাজি হয়ে যায় এবং তার ভ্যানে বসতে দেয়। যাওয়ার পথে টিনা বলে এর আগে এতগুলো কাউন্সিলর একসাথে কখনো আসেনি। টিনা তাদের পোশাক দেখে মন্তব্য করে এবং বলে এগুলো একদম বাজে আর বিরক্তিকর। গার্টি তখন তার ক্রপ টপ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে।
টিনা একদম নির্লজ্জভাবে বলে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে এনেছে, বিকিনি, মাউথওয়াশ আর ডায়াফ্রাম। অবশেষে তারা যখন ক্যাম্প ব্লুফিঞ্চে পৌঁছায় তখন ম্যাক্স প্রথমবারের মতো ন্যান্সির মুখোমুখি হয়। আর বন্ধুরা, এটা কোনো সাধারণ মুহূর্ত নয়, কারণ ন্যান্সি সেই একই চরিত্র যেটা ম্যাক্সের মা আমান্ডা অভিনয় করেছিলেন। ন্যান্সি খুব স্নেহভরে ম্যাক্সকে জিজ্ঞেস করে, এই প্রথম কি তুমি বাড়ির বাইরে এলে? নিশ্চয়ই তোমার মা বাবাকে খুব মিস করছো। এই কথা শুনে ম্যাক্সের চোখে পানি চলে আসে। ন্যান্সি তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই গ্রীষ্ম তোমার জীবন বদলে দেবে। এদিকে ব্লেক ন্যান্সির গিটার বাজানোর প্রশংসা করে, আর ঠিক তখনই সবাই বুঝতে পারে তারা আসলে সিনেমার ভেতরেই ঢুকে পড়েছে। ডানকান নিশ্চিত করে বলে এটা ১৯৮৬ সাল, তাদের বাড়িঘর এখনও তৈরি হয়নি, এমনকি তারাও এখনও জন্ম নেয়নি। ডানকান বলে তার বাবা মায়ের তখনও দেখা হয়নি, কারণ সে নিজেই ছিল এক অনাকাঙ্ক্ষিত সন্তান। এদিকে কার্ট টিনার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। ডানকান সবাইকে বুঝিয়ে বলে মিমি এখন জঙ্গলের মধ্যে আছে, আর সিনেমার স্ক্রিপ্ট অনুযায়ী সে একজন হাইকারের সঙ্গে ঘনিষ্ঠ হবে, তারপর তাকে মেরে ফেলা হবে। এই সিনেমার নিয়ম খুবই সহজ, যেই শারীরিক সম্পর্কে জড়াবে সে মারা যাবে। গার্টি প্রস্তাব দেয় তারা যেন ভ্যানটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। ভিকিও এতে রাজি হয়, কিন্তু যখন তারা কার্টের কাছে ভ্যানটা চায় তখন কার্ট একটা শর্ত দেয়। ক্রিস কার্টকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শেষে নিজেই স্বীকার করে যে সে জীবনে কখনও কারোর সঙ্গে মারামারি করেনি। কার্ট তখন বলে, তোমরা যদি চাবিটা খুঁজে পাও তাহলে ভ্যানটা তোমাদের। এই সময় গার্টি ভুল করে কার্টকে বলে ফেলে যে সে মারা যাবে। ডানকান দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাতে ব্যাপারটা আর খারাপ না হয়। এদিকে ন্যান্সি ম্যাক্সকে ডেকে বলে সে যেন তাকে কিছু জিনিস সেট করতে সাহায্য করে। ম্যাক্স তাকে দেখে আবেগে ভেসে যায়, কারণ এই একই মুখ, একই কণ্ঠস্বর যেটা তার মায়ের ছিল। ন্যান্সি তখন বলে কার্ট তাকে জানিয়েছে যে সে তাকে পছন্দ করে আর সে তার কৌমর্য হারাতে চায়। এই কথা শুনে ম্যাক্স একদম ঘাবড়ে যায় এবং বলে এই ধরনের সম্পর্ক খুব বিপজ্জনক, এতে মানুষ মারা যেতে পারে। ন্যান্সি তাকে সান্ত্বনা দিয়ে বলে টিনা তো আজ 2 বার করেছে, তবুও তো কিছু হয়নি। কিন্তু ম্যাক্স জোর দিয়ে বলে তোমার কার্টের থেকে দূরে থাকা উচিত, আর তোমার শর্টস পরে থাকাই ভালো। ঠিক তখনই ন্যান্সি সেই কেবিনের দিকে হাঁটতে শুরু করে যেখানে কার্ট আছে। এদিকে ভ্যানের চাবি খুঁজে পাওয়া যেন অসম্ভব হয়ে উঠছে। ডানকান বলে আমরা কোনোভাবেই এটা খুঁজে পাব না। হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটি দৃশ্য তৈরি হয়। মিমি এক হাইকারের সঙ্গে দেখা করে। ডানকান বলে বিলি আসছে। সবাই একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। এরপর বিলি উপস্থিত হয় এবং মুহূর্তের মধ্যেই সেই হাইকারকে হত্যা করে। সবাই ভয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু ডানকান পেছনেই থেকে যায়। সে লক্ষ্য করে বিলি তাকে হত্যা করেনি। তখন ডানকান একটা তত্ত্ব দাঁড় করায়, যেহেতু তারা এই সিনেমার আসল চরিত্র নয়, তাই বিলি বুঝতে পারছে না তাদের সঙ্গে কি করা উচিত। ডানকান বিলির রক্ত পরীক্ষা করে দেখে এটা কি কর্ন সিরাপ, মানে নকল রক্ত, কিন্তু সে বুঝতে পারে এটা আসল রক্ত। ডানকান তখন সবাইকে বুঝিয়ে বলে এই সিনেমা থেকে বের হতে হলে তাদের সিনেমাটাকে শেষ পর্যন্ত যেতে দিতে হবে, কারণ সিনেমা শেষ হয় যখন ফাইনাল গার্ল খলনায়ককে মেরে ফেলে, আর তারপর ক্রেডিটস চলতে থাকে। ডানকান বলে পরের দৃশ্যে পলা নামে এক মেয়ে আসবে, সেই সিনেমার ফাইনাল গার্ল, যে কখনো মারা যায় না। পরিকল্পনাটা খুবই সহজ, পলার সাথে থাকতে হবে, সিনেমাটা শেষ হতে দিতে হবে, তারপর তারা নিজেদের দুনিয়ায় ফিরে যেতে পারবে। কিন্তু ঠিক তখনই আবার বিলি আক্রমণ করে বসে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। তারা সিনেমার সীমানা পেরিয়ে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু সিনেমা যেন তাদের যেতে দিচ্ছে না। টিনা বারবার একই সংলাপ বলতে থাকে, একই কথা বারবার, একটা লুপের মতো চলতেই থাকে। ম্যাক্স তখন বুঝতে পারে সমস্যা শুধু বিলি নয়, পুরো সিনেমাটাই তাদের আটকে রেখেছে। এদিকে ক্যাম্পে কাউন্সিলররা গান গাইছে। ম্যাক্স বলে ডানকান মারা গেছে, সবাইকে সতর্ক করতে হবে। ভিকি বলে তাদের চেনস আর বড় বড় ছুরি খুঁজে বের করতে হবে। গাটি ভয়ে কাঁপতে থাকে, সে এখানে মরতে চায় না। ঠিক তখনই পলা এসে হাজির হয়। এই হলো পাওলা, এই সিনেমার আসল ফাইনাল গার্ল। সে শক্ত, সাহসী আর নির্ভীক। কার্ট আবার তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু পাওলা তাকে সরাসরি অপমান করে ফিরিয়ে দেয়। ডানকান নিশ্চিত করে যে এটি হলো পাওলা, সেই ফাইনাল গার্ল যিনি বিলিকে মেরে ফেলবেন। ম্যাক্স তখন সবাইকে তাদের দায়িত্ব দেয়। ভিকি থাকবেন পাওলার পাশে, আর টিনা, গার্টি থাকবেন ব্লেকের সাথে, ক্রিস থাকবেন কার্টের পাশে। ম্যাক্স নিজেই চায় তার মা অর্থাৎ ন্যান্সির পাশে থাকতে। ভিকি তখন উপহাস করে বলে এটি ন্যান্সি, ম্যাক্সের মা নয়। এই বিভ্রান্ত আচরণ সবাইকে মরতে বাধ্য করবে। কার্ট আর ব্লেক অদ্ভুতভাবে কথা বলতে থাকে। ক্রিস কার্টকে সতর্ক করে বলে যদি তুমি ম্যাক্স সম্পর্কে কিছু ভুল বলো, ফলাফল ভীষণ হবে। এরপর ন্যান্সি আর ম্যাক্সের মধ্যে একটি আবেগপূর্ণ আলোচনা হয়। ম্যাক্স ন্যান্সিকে বলে কার্ট থেকে দূরে থাকো। ন্যান্সি বলে
কার্ট বলেছে সে আমাকে পছন্দ করে, কিন্তু ম্যাক্স তাকে তার মায়ের কথার মতোই স্মরণ করিয়ে দেয়, যা তারা বলে, কিন্তু আচরণে তা দেখা যায় না। ন্যান্সি স্বীকার করে, আমি মোটেও কিছুই না, আমি শুধু বড় হওয়া আর বিশেষ মনে হতে চেয়েছিলাম। ম্যাক্স বলে, তুমি বিশেষ, অন্তত আমার কাছে। ন্যান্সি প্রশ্ন করে, ম্যাক্স কে? এটি এক ভগ্ন হৃদয় মুহূর্ত। ঠিক তখনই কার্ট আসে এবং পরিস্থিতি জটিল হয়ে যায়। বিলির আওয়াজ শুনতে পাওয়া যায়। ম্যাক্স চিৎকার করে বলে, জানালাগুলো লক করো, পর্দাগুলো টেনে দাও, সে দেখছে। সবারই আতঙ্ক কাজ করছে। ম্যাক্স সবাইকে বিলি মার্ফির বিষয়ে বলতে শুরু করে। আর ঠিক যেই মুহূর্তে সে বিলির পেছনের গল্প বলছে, তখন কিছু অদ্ভুত ঘটে। সবকিছু হঠাৎ করে কালো আর সাদা হয়ে যায়। ভিকি প্রশ্ন করে, আমি কি রং দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি? ডানকান চিৎকার করে বলে, এটি একটি ফ্ল্যাশব্যাক। একজন বর্ণনাকারীর কণ্ঠে শোনা যায় বিলির গল্প, কিভাবে ক্যান্সেলাররা তার সঙ্গে ভয়াবহ কাণ্ড চালিয়েছিল, কিভাবে সে তৃতীয় ডিগ্রির পোড়া হয়ে যায়, পোড়া হাসপাতালে তার ক্রোধ পরিবর্তন হয়, কিভাবে সে তার দাগগুলো লুকাতে একটি মাস্ক বানায়, এবং কিভাবে সে ফিরে এসে ৮ জন ক্যান্সেলারকে হত্যা করে, প্রতিটি মাসের জন্য একজন ক্যান্সেলারের জন্য। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই গাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুই ঘটে না। তখন ন্যান্সিকে সত্যিটি বলা অপরিহার্য হয়ে ওঠে। ম্যাক্স ব্যাখ্যা করে, কেউও বাইরে যেতে পারবে না যতক্ষণ না বিলি মারা যায়। আমি তাকে বাঁচাতে চাই, কারণ ন্যান্সি আমার প্রথম বন্ধু। সবারা তখন ভ্যানে দৌড় দেয়। পথে তারা দেখেছে যে ডানকান বেঁচে আছে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। কার্ট আর পাউলা গাড়িতে আছে। কার্ট হোটেলের বিষয়ে কথা বলছে। হঠাৎ করেই বিলি আক্রমণ করে আর পাউলা মারা যায়। এটি এক বিশাল টুইস্ট। বিলিকে হত্যা করতে সক্ষম একমাত্র ব্যক্তি এখন মৃত। ভিকি চিৎকার করে বলে, আমরা কখনো বেঁচে ছিলাম না, কখনো বাস্তব ছিলাম না, এটি শুধু একটি সিনেমা। এবার তাদের একটি নতুন পরিকল্পনা প্রয়োজন। ডানকান ব্যাখ্যা করে, এই সিনেমায় বিলিকে হত্যা করতে হলে একজন কুমারী ফাইনাল গার্ল থাকা আবশ্যক। ভিকি স্বেচ্ছায় এগিয়ে আসে, কিন্তু তার কুমারিত্ব নিয়ে সন্দেহ থাকে। জারটি স্বীকার করে যে সেও কুমারী নয়, গত গ্রীষ্মে সে জেরি নামের একটি ছেলের সঙ্গে সময় কাটিয়েছিল। ন্যান্সিও প্রস্তাব দেয় যে সে ফাইনাল গার্ল হতে পারে, কারণ সে কার্টের সঙ্গে কিছু করেনি। কিন্তু ভিকি নিষ্ঠুরভাবে বলে, ন্যান্সি ফাইনাল গার্ল হতে পারবে না, এটা তার ডিএনএতে নেই। সে যে লাজুক মেয়ে, যার হাতে ক্লিপবোর্ড আর গিটার আছে, তার কাজ হলো সেক্স করা আর মারা যাওয়া, সেই বডি কাউন্টের অংশ। এই কথা শুনে ন্যান্সি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সবাই ম্যাক্সের দিকে তাকায়, যিনি এই সিনেমার একমাত্র সত্যিকারের কুমারী। ন্যান্সি ব্যক্তিগতভাবে ম্যাক্সকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মারা যাচ্ছ? ম্যাক্স বলে হ্যাঁ। ন্যান্সি দুঃখের সহিত বলে, আমি কখনো বড় হব না, কখনো প্রেমে পড়ব না, কখনো সন্তান পাব না। আমার স্বপ্ন ছিল কলেজ শেষ হবার পর আমি একটি ছেলেকে দেখব, একটি কন্যা হবে, আর যদি সেই কন্যা কখনো আমার দরকার হয়, আমি তার জন্য সব কিছু করব। আমি সত্যি চমৎকার মা হতে পারতাম। ম্যাক্সের চোখে অশ্রু ঝরে, কারণ এটি পুরোপুরি তার বাস্তব জীবনের মায়ের প্রমাণিত তথ্যের মতো। তাদের দুজন একসাথে একটি পরিকল্পনা করে। ভিকি বলে, এবার আমাদের লড়তে হবে। আমি চাই এক প্রো স্টাইল আক্রমণ, যা বিলি আশা করতে পারবে না। এই পরিকল্পনার নাম রাখা হয় অপারেশন বিলি ট্র্যাপ। টিনা হবে প্রলোভনের চরিত্র। সে বিলিকে একটি স্লাম্বার পার্টিতে ফাঁদে ফেলে আনে। এর আগে ভিকি জার্টির কাছে ক্ষমা চায়। সে বলে, জুনিয়র হাইতে সে জার্টিকে ব্যাচ্যাঙ্কাডাঙ্ক বলেছিল এবং তার লকারে বেকান লাগিয়েছিল। জার্টিও স্বীকার করে যে সে একটি গুজব ছড়িয়েছিল যে ভিকির কিছু অদ্ভুত রোগ আছে। এরপর ভিকি তার মন খুলে ম্যাক্সের সঙ্গে কথা বলে। সে বলে, যখন ম্যাক্সের মা মারা গেলেন, তখন ম্যাক্স পুরোপুরি বন্ধ হয়ে যায় আর ভিকিকে তার জীবনের বাইরে ফেলে দেয়। ভিকি তাকে খুব মিস করত, আর যখন ম্যাক্স আর জার্টি সবচেয়ে ভালো বন্ধু হল, তখন সে ঈর্ষান্বিত হয়ে খারাপ কাজ করতে শুরু করেছিল। ভিকি স্বীকার করে যে সে তখন বিচারী হয়েছিল, কিন্তু বলে যে সে সর্বদা ম্যাক্সকে সম্মান করত, কারণ ম্যাক্স সব সময় সাহসী ছিল। সে বলে, ম্যাক্সকে আবার সাহসী হতে হবে। ভিকি আরও জানে যে সে ৮০ দশকের একটি হরার মুভির খারাপ মেয়ে এবং গল্পের মধ্যবিন্দুর পর তার মৃত্যু প্রায় নিশ্চিত। টিনাকে কঠোর নির্দেশ দেওয়া হয় যে তাকে যতক্ষণ না বলা হয় সে তার কাপড় খুলবে না, কোনো সেক্স নয়। টিনা বলে, এই মুহূর্তে কে সেক্সের কথা ভাবছে, যখন আমার কাছে এই দারুণ যন্ত্র আছে, অর্থাৎ ম্যাক্সের ফোন। সে এটিকে ফোন বলতেও অস্বীকার করে, কারণ এতে কোনো তার নেই। এরপর আরেকটি সুন্দর মুহূর্ত ঘটে ন্যান্সি এবং ম্যাক্সের মধ্যে। ন্যান্সি জিজ্ঞেস করে, ম্যাক্সের মা বাবা কি চিন্তিত থাকবেন? ম্যাক্স বলে, সে কখনো তার বাবাকে চেনেনি আর তার মা এখন চলে গেছেন। ন্যান্সি জিজ্ঞেস করে, তোমার মা কেমন ছিলেন? ম্যাক্স বলে,
তিনি ছিলেন সুন্দর, হাস্যোজ্জ্বল, আর তিনি কখনো জানতেন না কতটা অসাধারণ ছিলেন। ন্যান্সি লক্ষ্য করে যে ম্যাক্স ছিলেন বলেছে এবং বুঝতে পারে যে তার মা আর এখানে নেই। ন্যান্সি তাকে একটি বন্ধুত্বের ব্রেসলেট দেয় যাতে ম্যাক্স তাকে কখনো ভুলে না যায়। ন্যান্সি বলে, যদি সব ঠিকঠাক হয় আমি তোমাকে খুব মিস করব। ম্যাক্সের মাথায় তখন একটি ধারণা আসে। সে ন্যান্সিকে বলে, মুভিটিতে তোমার মৃত্যু স্ক্রিপ্ট করা আছে, কিন্তু এর মানে এই নয় যে তোমাকে মারা যেতে হবে। যদি তুমি সিনেমার শেষ পর্যন্ত বেঁচে থাকো তবে হয়তো তুমি ম্যাক্সের সঙ্গে বাস্তব জগতে আসতে পারো। ন্যান্সি উত্তেজিত হয়ে যায়। সে কলেজে যেতে চায়, একটি কনভার্টেবল গাড়ি চালাতে চায়, শপিং মলে যেতে চায়। ম্যাক্স হাসে এবং বলে, এখন আর মানুষ মলে শপিং করে না, তারা অনলাইন শপিং করে। অনলাইন কি? ম্যাক্স বলে, আমি এটিই আবিষ্কার করেছি, ভুলে যাও। ন্যান্সি বলে, ভ্যালিতে আমি একটি ভিন্ন মানুষ হতে পারি, নতুন করে শুরু করতে পারি। কিন্তু তখন সে ভয়ে জিজ্ঞেস করে, যদি আমি বাঁচতে না পারি কি হবে? ম্যাক্স বলে, এইবার তুমি বেঁচে থাকবে। কিন্তু তখন একটি সমস্যা আসে। টিনা ভিকির অ্যাড্রেল খেয়েছে, 30টি পিল। সে এখন অতি সক্রিয় হয়ে গেছে। সবাই বারবার বলছিল নতুন করে পরিকল্পনা সাজাতে হবে, কিন্তু ক্রিস বলছিল এই প্ল্যানই কাজ করবে। টিনা পুরো মনোযোগ দিয়ে প্রস্তুত। অবশেষে পরিকল্পনা শুরু হলো। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে। টোটেম পোল প্রস্তুত, স্টেরিও প্রস্তুত, তীরধনুকও প্রস্তুত। ন্যান্সি সংকেত পেল বিস্টকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে। বিলি এগিয়ে আসছে। সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। কেউ একজন চিৎকার করে বলল সে খুব কাছে চলে এসেছে। টিনা ভয় পেয়ে যায়। গার্টি দড়িটা কেটে দেয়। ঠিক সেই মুহূর্তে ম্যাক্স গার্টিকে বলে সে তাকে ভালোবাসে। তারপর সবাই দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায়, কিন্তু দরজাটা আটকে যায়। ন্যান্সি ভেতরে আটকে পড়ে। ম্যাক্স চিৎকার করে ওঠে। ন্যান্সি শান্ত গলায় বলে, ঠিক আছে, তোমরা চলে যাও। এরপর দৃশ্যটা স্লো মোশনে চলে যায়। ডানকান চিৎকার করে বলে ফ্ল্যাশব্যাক শুরু করতে। ম্যাক্স ন্যান্সিকে বলে বিলির গল্পটা আবার বলতে। ন্যান্সি গল্প বলা শুরু করে, আর সঙ্গে সঙ্গেই সবাই সেই ফ্ল্যাশব্যাকের ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা দেখে বিলি একটা আউটহাউসের ভেতরে লুকিয়ে আছে। ডানকান উত্তেজিত হয়ে বলে সে বিলির কণ্ঠ শুনতে পাচ্ছে। এরপর বিলি দৌড়ে একটা কেবিনের দিকে যায়, যেটা ডানকান আগে কখনো দেখেনি। ডানকান চিৎকার করে বলে ফ্ল্যাশব্যাক শেষ করতে। তখন ম্যাক্স গল্পের শেষ অংশটা বলে আর ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবে ফিরে আসার পর সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। ন্যান্সি গুরুতরভাবে আহত। ম্যাক্স দৌড়ে তার কাছে যায়। ক্রিস বলে সে আর নেই, কিন্তু ম্যাক্স চিৎকার করে ওঠে, না, সে বেঁচে আছে। এই সিনেমায় সে এর আগেও যতবার মারা গেছে, এবার তার চেয়ে অনেক বেশি সময় ধরে টিকে আছে। ভিকি বলে সে বাস্তব না, কিছুই বাস্তব না, কিন্তু ম্যাক্স কোনোভাবেই সেটা মানতে রাজি নয়। ন্যান্সি বলে সে একা মরতে চায় না। ম্যাক্স সঙ্গে সঙ্গে বলে আজ রাতে কেউ মরবে না। সে জানে বিলি ন্যান্সিকে কোথায় নিয়ে গেছে। ম্যাক্স তাকে খুঁজতে বের হয়। গিয়ে দেখে বিলি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। ম্যাক্স চিৎকার করে ওঠে, ওঠো। তখন ক্রিস ম্যাক্সকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ন্যান্সি বলে ম্যাক্স এখনও ফাইনাল গার্ল হয়নি, কারণ ন্যান্সি এখনও বেঁচে আছে। ন্যান্সি চায় নিজেকে উৎসর্গ করতে, যাতে ম্যাক্স ফাইনাল গার্ল হতে পারে। ম্যাক্স কান্নায় ভেঙে পড়ে এবং সেটা মানতে অস্বীকার করে। ন্যান্সি বলে সে তো আগেই মারা যাচ্ছে, ম্যাক্সকে বেঁচে থাকতে হবে। ম্যাক্স বলে না, এটা আমার গল্প নয়, আমি তো সেই লাজুক মেয়ে যার হাতে সবসময় ক্লিপবোর্ড আর গিটার থাকে। ন্যান্সি তখন বলে ম্যাক্স তো নিজেই তো বলেছে সে নিজের ভাগ্য বদলাতে পারে। ন্যান্সি শান্ত গলায় বলে সে ভয় পাচ্ছে না। ম্যাক্স কাঁদতে কাঁদতে বলে সে ন্যান্সিকে বাঁচাতে চেয়েছিল। ন্যান্সি মৃদু হেসে বলে তুমি আমাকে বাঁচিয়েছ, শুধু এখানে তোমার সঙ্গে থাকতে দিয়ে। আমি কখনো এর আগে এতটা বাস্তব আর জীবন্ত অনুভব করিনি। ম্যাক্স মাথা নেড়ে বলে না মা, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরবে। সে বলতে থাকে তোমার নাম অ্যামান্ডা কার্টরাইট, তুমি এনসিনোতে থাকো, তুমি বেটে ডেভিস আইজ আর মেলস ডাইনার পছন্দ করো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা তারকা হতে চেয়েছিলে, আর তোমার একটা মেয়ে আছে। কাঁপা কণ্ঠে ম্যাক্স আবার বলে তোমার একটা মেয়ে আছে। সে বলে আমি তোমাকে ছাড়া ফিরে যাব না, আমি আবার তোমাকে হারাতে চাই না। ন্যান্সি ভালোবাসা ভরা কণ্ঠে বলে সে হারিয়ে যায়নি, সে ঠিক এখানেই আছে। ম্যাক্স সবসময় জানবে কোথায় তাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সকে তাকে ছেড়ে দিতে হবে। ন্যান্সি বলে বিদায় ম্যাক্স, আমি তোমাকে ভালোবাসি। ম্যাক্স কাঁদতে কাঁদতে বলে এই কথাটাই আমি আমার সত্যিকারের মাকে কখনো বলতে পারিনি। ক্রিস বলে চিন্তা করো না, সে যেখানেই থাকুক সে এটা জানে। এখন ম্যাক্স সত্যিকারের ফাইনাল গার্ল হয়ে গেছে। হঠাৎ করে বেটে ডেভিস আইজ গানটা বাজতে শুরু করে।
একই গান যেটা ম্যাক্স আর তার মায়ের সঙ্গে জড়িয়েছিল। ম্যাক্স সামনে গিয়ে বিলির মুখোমুখি দাঁড়ায়। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর ও এপিক লড়াই। শেষ পর্যন্ত ম্যাক্স বিলিকেই তার নিজের মাছেটি দিয়ে মেরে ফেলে এবং বলে, তুমি ভুল মেয়ের সাথে ঝামেলা করেছ। এই সংলাপটাই ছিল সিনেমার ট্রেলারে। বিলির শেষ হয়ে যায়। এরপর সিনেমা শেষ হয়, ক্রেডিট চলতে শুরু করে। হঠাৎ সবাই একটা তীব্র ধাক্কা অনুভব করে। ক্রিস বলে, ভালো করে ধরে থাকো। আর বন্ধুরা, পরের দৃশ্যটা দেখা যায় একটা হাসপাতালে। ম্যাক্স অচেতন অবস্থায় শুয়ে আছে। গাটি আর ডানকান হাসপাতালের খাবার খাচ্ছে। ডানকান ট্যাপিওকা পুডিংয়ের প্রশংসা করে, আর গাটি বলে এটা একদম বাজে। ডানকান বলে সে আসলে ট্যাপিওকা পছন্দই করে না, সে শুধু নিজের অনুভূতিগুলো সামলানোর জন্য খাচ্ছে। ঠিক তখনই ম্যাক্সের চোখ খুলে যায়। এটা দেখে সবাই খুশিতে ভরে ওঠে। ম্যাক্স জিজ্ঞেস করে, আমরা কোথায় আছি? ক্রিস বলে, আমরা বাড়িতে আছি। ম্যাক্স আবার জিজ্ঞেস করে, সবকিছু কি তাহলে একটা স্বপ্ন ছিল? ডানকান সঙ্গে সঙ্গে বলে, একদমই না। সে তার মাছিটির আঘাতটা দেখায়, যেটা কোনো অযোগ্য ডাক্তার সেলাই করেছে। ডানকান টেনশনে আছে, কারণ মাছিটিটা মরিচা ধরা ছিল। সে টিটেনাস নিয়ে চিন্তিত। গাটি বলে, ডানকান, আমি তোমাকে ভালোবাসি আর তুমি বেঁচে আছো দেখে আমি খুশি, কিন্তু তুমি কি নিজে বুঝতে পারো তুমি কি বলছো? ক্রিস আর ম্যাক্স একে অন্যের দিকে তাকায়। ক্রিসের মনে হয় যেন সে কোনো হাই স্কুলের জনপ্রিয় ছেলের মতো, যে তাকে একটা প্রমিস রিং দিচ্ছে। ঠিক তখনই হাসপাতালে এক ডাক্তার আর এক নার্স ফ্লার্ট করতে শুরু করে। ডানকান উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে, সিকুয়েল! সে বলে, সিকুয়েলটা অরিজিনাল সিনেমার থেকেও অনেক কুল। এরপর ব্লুপার্স চলতে শুরু করে, যেখানে অভিনেতারা ডায়ালগ ভুলে যায়, হেসে ফেলে আর নানা ধরনের ভুল করে। বন্ধুরা, এখানেই গল্পের শেষ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর অর্থ। বাস্তব জীবনে তার মাকে হারানোর পর ম্যাক্স তাকে আবার খুঁজে পেয়েছিল এই সিনেমার ভেতরে। সে সুযোগ পেয়েছিল যে কথাগুলো সে আগে কখনো বলতে পারেনি সেগুলো বলার। আর যখন ন্যান্সি নিজেকে উৎসর্গ করেছিল, তখন ম্যাক্স শিখেছিল কাউকে ছেড়ে দেওয়া মানেও ভালোবাসা। তাই একটু ভেবে দেখো, যদি তুমি আর একবার সুযোগ পেতে এমন কারোর সঙ্গে দেখা করার যাকে তুমি হারিয়ে ফেলেছ, তাহলে তুমি তাকে কি বলতে?